আইডিয়াল ডায়োডস নিয়ে আমরা গত ক্লাসে আইডিয়াল ডায়োডস এর ক্যারেক্টারিস্টিক্স দেখেছিলাম। ওদের একটা নন লিনিয়ার ক্যারেক্টারিস্টিক্স হয় এবং আমরা সেটা দিয়ে কিছু ছোট ছোট সার্কিট সলভও কি করে করা যায় দেখেছিলাম। সো আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে মডেলিংটা যেভাবে করা হয় যে ভি যদি ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ যদি মানে জিরোর চেয়ে ছোট হয় অ্যাজ ইন তখন সেটাকে আমরা রিভার্স বায়াস বলি এবং সেই ক্ষেত্রে একটা ওপেন সার্কিট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি ডায়োডটাকে when we are doing circuit analysis। আর যখন আমরা এটাকে ফরওয়ার্ড বায়াস করি মানে ভোল্টেজ অ্যাক্রস দ্য ডায়োড যখন গ্রেটার দ্যান 0 হয় তখন আমরা এটাকে শর্ট সার্কিট হিসাবে ধরি এবং এটা করেই আমরা গত ক্লাসে কিছু সার্কিট সলভ কিভাবে করা যায় সেটা দেখেছিলাম। সো আইডিয়াল ডায়োড তো গেল, এখন রিয়ালিটিতে ডায়োডটা আসলে তো একটা পিএন জাংশন ডায়োড, তাই না? সো আজকে আমরা দেখব রিয়েল ডায়োড অর পিএন জাংশন ডায়োডের টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স কিরকম হয় এবং সেটা দিয়ে আমরা কিভাবে সার্কিট সলভ করতে পারি এরকম একটা রিয়েল ডায়োডকে কনসিডার করে। সো টুডে we'll be considering PN junction diodes, সেটার অরিজিনাল ক্যারেক্টারিস্টিক্স কিরকম হবে। যে তোমার যদি ল্যাবে একটা পিএন জাংশন ডায়োড দেয়, তুমি সেখানে যদি ভোল্টেজ অ্যাপ্লাই করো অ্যাক্রস ইটস টার্মিনালস এন্ড লুক এট দ্য কারেন্ট, তাহলে সেটা কিরকম হবে দেখতে। সো সেটা যেরকম হয় আসলে দেখতে, মনে করো অবভিয়াসলি দ্য সিম্বল ইজ স্টিল দ্য সেম, এই একই রকম একটা ভোল্টেজ এই ডায়োডটা দিয়ে আমরা ইউজ করব। তো মনে করো এটার অ্যাক্রসে একটা যদি ভোল্টেজ দেওয়া হয়, আয়ের ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম হবে সেটা আমরা এখন দেখব। তো এটা যেরকম হয় আসলে এটাও নন লিনিয়ার হয়, কিন্তু এটা হচ্ছে গিয়ে রিলেশনশিপ বিটুইন আই এন্ড বি হচ্ছে এক্সপোনেনশিয়াল। আমাদের রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ওটা একটা লিনিয়ার রিলেশনশিপ ছিল গিভেন বাই ওহমস ল, ভি ইজ ইকুয়াল টু আই আর। এইটার ক্ষেত্রে যেটা হয় এটা হচ্ছে গিয়ে একটা নন লিনিয়ার রিলেশনশিপ and it looks something like this, হ্যাঁ, এরকম একটা এক্সপোনেনশিয়াল রিলেশনশিপ হয় দেখতে, হ্যাঁ, কিছুটা এইরকম হয় দেখতে। তো এখান থেকে যেটা দেখার বিষয়, এখানে হচ্ছে গিয়ে আমাদের রিলেশনশিপটা আমি যদি ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করি তাহলে সেটা আসলে লেখা যায় এভাবে, I is equal to IS e to the power v divided by n vt minus 1। এই প্রত্যেকটা কোয়ান্টিটি কি আমি বলছি এখনই, বা তার আগে আমরা চলো এই কার্ভটা দেখে বোঝার চেষ্টা করি যে এখানে কি হচ্ছে। তো এইখানে যেটা হয় যে প্রথমে তুমি যখন ভোল্টেজ ইন দ্য ফরওয়ার্ড বায়াস রিজন, প্রথমে কারেন্টটা খুব অল্প থাকে, এই ক্লোজ টু জিরো থাকে, তারপর হঠাৎ করে এরকম বেড়ে যেতে থাকে, এক্সপোনেনশিয়াল পার্টটা টেক ওভার করে। তো এই পোর্শনটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস রিজন, আগের মতোই ফরওয়ার্ড বায়াস রিজন। এখানে মনে করো অলমোস্ট 0.5 ভোল্টেজ পর্যন্ত খুবই অল্প কারেন্ট যায়, আর এই 0.5 ভোল্টেজটাকে বলা হয় কাটিং ভোল্টেজ, ঠিক আছে? আর তারপর আস্তে আস্তে এই এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটার কারণে অল্প ভোল্টেজ দিলেই অনেক বেশি কারেন্ট বাড়তে থাকে। এখন রিভার্স বায়াসের দিকে যদি এসে দেখি, আচ্ছা আমার ছবিটা খুব একটা ভালো হয় নাই, ছবিটা এভাবে আঁকলে একটু ভালো করে যদি আঁকি তাহলে দেখবো, মনে কর আরো একটু জিরোর কাছাকাছি থেকে তারপর এভাবে ইয়ে হয়। সো এখানে এই পর্যন্ত অংশটা যখন তোমার জিরোর চেয়ে কম ভোল্টেজ এবং কারেন্টটাও জিরোর কাছাকাছি হয়, এটাকে বলে রিভার্স বায়াস রিজন আগের মতো। বাট আনলাইক আইডিয়াল ডায়োড, যেখানে একটা পর্যায়ের পর একটা ভোল্টেজ মাইনাস ভিজি কে এর পর আবার হঠাৎ করে এক্সপোনেনশিয়ালি কারেন্টটা নেগেটিভ কারেন্ট ফ্লো করা শুরু করে এই জিনিসটার মধ্যে দিয়ে, এই পোর্শনটাকে পাস্ট দ্য রিভার্স বায়াস রিজন বলা হয় ব্রেকডাউন রিজন, ঠিক আছে? তো এই
পিএন জাংশনের ক্ষেত্রে আমাদের আসলে 2টা রিজন না 3টা রিজন আছে। প্রথমটা হচ্ছে গিয়ে ফরওয়ার্ড বায়াস রিজন, যেটা হচ্ছে গিয়ে ভি গ্রেটার দ্যান 0 হওয়ার জন্য যেটা অ্যাপ্লিকেবল। তারপর আছে রিভার্স বায়াস রিজন, যেটা ভি লেস দ্যান 0 হওয়ার জন্য একটা রিজন। এটা হচ্ছে গিয়ে ভি লেস দ্যান 0 বাট ভি গ্রেটার দ্যান মাইনাস ভিজিকে। আর তারপর হচ্ছে গিয়ে একটা ব্রেকডাউন রিজন থাকে, যেটা হচ্ছে গিয়ে মাইনাস ভিজিকে। এবং প্রত্যেকটা রিজন নিয়ে আমরা এখন আলাদা আলাদা করে কথা বলবো। আর এই হ্যাঁ বলো। আচ্ছা, ও মনে হয় নিজেকে মিউট করতে ভুলে গিয়েছিল। এনিওয়েজ, তো তারপর এখন আমরা প্রত্যেকটা রিজন নিয়ে আলাদা করে কথা বলবো। আর এইখানকার ওমস ল ভার্সন অফ ডায়োড, যেটা তোমার ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করে এই পুরা রিজনটাকে, নট দ্য ভিজিকে বাট দিস রিজন, এই রিজনটাকে ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করা যায়। এই রিভার্স বায়াস, ফরওয়ার্ড বায়াস এতটুকু রিজনকে ম্যাথমেটিক্যালি represent করা যায়। Mathematical representation হচ্ছে গিয়ে এই ইকুয়েশন দিয়ে। তাহলে এই ইকুয়েশনের প্রত্যেকটা প্যারামিটার আমরা দেখি। আই তো হচ্ছে কারেন্ট যেটা ইজ গোয়িং টু ফ্লো থ্রু ইয়োর ডায়োড, এন্ড ভি হচ্ছে গিয়ে দ্য ভোল্টেজ অ্যাপ্লাইড অ্যাক্রস ইয়োর ডায়োড। আর এই আইএসটাকে বলে হচ্ছে গিয়ে স্যাচুরেশন কারেন্ট। স্যাচুরেশন কারেন্ট, হ্যাঁ। স্যাচুরেশন কারেন্ট কেন বলে এটা আমরা আর 1-2 মিনিট পরই দেখছি। বাট এটাকে বলা হয় স্যাচুরেশন কারেন্ট। বলা হয় একটা ডায়োডে, টিপিক্যাল ডায়োডে এটা ইউজুয়ালি 10 টু দি পাওয়ার মাইনাস 15 টাইপের রেঞ্জে থাকে। 10 টু দি পাওয়ার মাইনাস 15 অ্যাম্পিয়ার, দ্যাট ইজ এটার ইউনিট হচ্ছে গিয়ে অ্যাম্পিয়ার। আর এই আইএসটা একটা ভেরি স্ট্রং ফাংশন অফ টেম্পারেচার। টেম্পারেচার বাড়াই দিলে আইএস বাড়ে, এরকম একটা রিলেশনশিপ আছে আইএস এর সাথে, হ্যাঁ। যে তুমি প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি বাড়ায় দাও, আইএস এর মান ডাবল হয়ে যায়। ঠিক আছে, সো দিস ইজ আ ভেরি স্ট্রং ফাংশন অফ টেম্পারেচার, স্ট্রং ফাংশন অফ টি। তো তুমি একটা ডায়োডকে যদি মনে করো, এখন তো মনে করো সে আমেরিকায় অনেক ঠান্ডা, একটা ডায়োডকে তুমি যদি আমেরিকায় অপারেট করো, আর তুমি একটা ডায়োডকে যদি এখন বাংলাদেশে অপারেট করো, দেখবা সেম ডায়োড মাইট গিভ ডিফারেন্ট কারেন্টস ডিপেন্ডিং অন দ্য টেম্পারেচার। অথবা তুমি একটা ডায়োডকে ফ্রিজের মধ্যে ঢুকায় অপারেট করালা, আর একটা ডায়োডকে তোমার বাইরে অপারেট করালা, দুইটার মধ্যে দেখবা ডিফারেন্ট কারেন্ট পাচ্ছ। একই জিনিস দুইটা এনভায়রনমেন্টে ডিফারেন্ট কারেন্ট দিচ্ছে, বিকজ এই স্যাচুরেশন কারেন্টটা টেম্পারেচারের সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটা একটা স্ট্রং ফাংশন অফ টেম্পারেচার। আরেকটা জিনিস যেটার উপর এটা ডিপেন্ড করে, সেটা হচ্ছে গিয়ে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ডায়োড। তো ডায়োডটা আমরা বানাই কি করে? আইএস হচ্ছে গিয়ে প্রপোর্শনাল টু এ। তো আমরা ডায়োডের একটা ছবি আঁকছিলাম না, পিএন জাংশন, এটাকে একটা ব্লকের মতন মনে করি যদি পিএন জাংশন। তাহলে কি এটার একটা ক্রস সেকশনাল এরিয়া আছে না, যার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এটার উপরও ডিপেন্ড করে হচ্ছে গিয়ে তোমার স্যাচুরেশন কারেন্ট। সো অনেক সময় মানুষ অনেক মোটা টাইপের একটা জাংশন ডায়োড বানায়, যাতে তোমার বেশি কারেন্ট ফ্লো করতে পারে, অথবা ও চায় অল্প কারেন্ট ফ্লো হোক এটার মধ্যে দিয়ে, তাহলে ওরা একটা চিকন ওর ছোট ডায়োড বানায়। তো এরকম তোমার জিওমেট্রি চেঞ্জ করে করেও আমরা হচ্ছে গিয়ে চেঞ্জ করতে পারি ইয়ে এই জিনিসটার কিভাবে তোমার ডায়োডটা কারেন্ট কতটুকু কন্ডাক্ট করবে, এটাও আমরা কন্ট্রোল করতে পারি। আর যা বললাম টিপিক্যালি এটার ভ্যালু হচ্ছে গিয়ে 10 টু দি পাওয়ার মাইনাস 15 অ্যাম্পিয়ার রেঞ্জে হয়ে থাকে। এরপর আসো এই ভিটিটা। ভিটিটা কি? ভি তো হচ্ছে গিয়ে যে ভোল্টেজটা তুমি দিছো। ভিটিটা তোমরা অনেক জায়গায়, স্পেশালি কেমিস্ট্রি, ফিজিক্স, এইসব সব জায়গায় নিশ্চয়ই দেখে আসছো। এটার নাম হচ্ছে গিয়ে থার্মাল ভোল্টেজ। এটার ইকুয়েশন কাউরি মনে আছে? ওই যে আমরা 26 মিলিভোল্ট অনেক জায়গায় যে লিখি থার্মাল ভোল্টেজ, এটার ইকুয়েশন কাউরি মনে আছে? গেস করতে পারবা?
এটা কি তোমরা দেখেছো থার্মাল ভোল্টেজ কোথাও ইউজ করেছো কোথাও এটা ফিজিক্স বা কেমিস্ট্রি কোথাও লাগেনি তোমাদের লাগে আচ্ছা সো থার্মাল ভোল্টেজ হচ্ছে গিয়ে একটা কোয়ান্টিটি এটা হচ্ছে গিয়ে ডিপেন্ডস অন দ্য বোলটজম্যান কনস্ট্যান্ট টাইমস টেম্পারেচার ডিভাইডেড বাই চার্জ অফ দ্য ইলেকট্রন সো কে কে বলতে এখানে বোলটজম্যান কনস্ট্যান্ট বোঝায় কে কে আবার কেবিটি লেখাও ভালো অনেক সময় শুধু কে লিখলে মানুষ এটাকে কিলো বলে ভেবে নেয় সো কেবিটি লেখাটা ভালো সো বোলটজম্যান কনস্ট্যান্টের মান হচ্ছে গিয়ে তোমাদের কারো মনে আছে কত কেবি এর মান কত এনিওয়ান রিমেম্বার 1. Ma'am, 1.38 into 10 to the power minus 23. রাইট এটার ইউনিট কি বলো তো Ma'am, joule per Kelvin. রাইট জুল পার কেলভিন এটার মিটার সো এটা হচ্ছে গিয়ে বোলটজম্যান কনস্ট্যান্ট তারপর তোমার কিউ তো তোমরা সবাই জানো 1 into 10 to the power minus 19 কুলম্ব রাইট আর টেম্পারেচার কি 273 প্লাস তোমার এখন রুম টেম্পারেচার যদি 30 ডিগ্রি হয় তাহলে 30 অ্যাড করবা যদি 20 হয় 20 অ্যাড করবা 25 হলে 25 অ্যাড করবা এরকম সো হোয়াট এভার ইউর টেম্পারেচার ইজ ইন ডিগ্রি সেলসিয়াস এখন 20 ডিগ্রি সেলসিয়াসে এটাকে স্ট্যান্ডার্ড টেম্পারেচার ধরা হয় রুম টেম্পারেচার যদিও এটা আমাদের দেশের জন্য মোটেও রুম টেম্পারেচার না তারপরও ইন জেনারেল আই গেস দেখবা বইয়ে 20 ডিগ্রি সেলসিয়াসকে একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার ধরে সো এই টেম্পারেচারে তোমরা যদি এটাকে ইভ্যালুয়েট করো ভিটির মান হবে অ্যারাউন্ড 25.3 মিলিভোল্টস ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে একটা ভোল্টে লেখা একটা কোয়ান্টিটি এন্ড দিস ইজ দ্য থার্মাল ভোল্টেজ আর লাস্ট বাকি থাকলো আমাদের এক এই এন কনস্ট্যান্টটা হ্যাঁ এই এন কনস্ট্যান্টটা হচ্ছে গিয়ে তোমার ডায়োডের কনস্ট্রাকশন মেটেরিয়াল এগুলোর উপর ডিপেন্ডেন্ট একটা প্যারামিটার এটার ভ্যালু হতে পারে 1 থেকে 2 এর মধ্যে যে কোনো একটা কোয়ান্টিটি সো ইট ক্যান বি ফ্রম 1 to 2 and it's a material and কি রকম প্রসেসে ডায়োডটা বানানো হয়েছে তুমি যে ডোপিং করছো এগুলা কিভাবে করছো সেটার উপর ডিপেন্ড করে এখন আমরা তো আর ফ্যাব্রিকেশন বা এগুলা নিয়ে অত কনসার্নড না আমাদের সবকিছুর জন্য আমরা n is equal to 1ই ধরবো এটাই মোস্ট স্ট্যান্ডার্ড এবং এই বারবার আমরা এই n দিকে এটাকে ক্যারি ওভার করে বেড়াবো না চাইলে করা যায় বাট দেন আমরা যখন রিয়েলি অঙ্ক করব এগুলা নিয়ে আর মাথা টাথা ঘামাবো না আমরা n equal to 1 ধরে নিব ঠিক আছে তো এখন আমাদের ম্যাথমেটিক্যালি আমাদের আগে যেমন v is equal to ir একটা ইকুয়েশন ছিল ওরকম আমরা একটা ভোল্টেজের সাথে কারেন্টকে রিলেট করে একটা ইকুয়েশন পেয়ে গেলাম এখন এটার ক্ষেত্রে ইকুয়েশনটা একটু স্লাইটলি মোর ডিফিকাল্ট দ্যান ইউজুয়াল because it is an exponential equation but সেটাকেও আমরা সহজ করে ফেলবো সামনে don't worry so আপাতত তোমার মনে রাখার জন্য you have to remember this equation if there's anything to remember এটার চেহারা আর এই ইকুয়েশনটা মনে রাখলেই হবে এই ইকুয়েশনটা কিভাবে হলো এটার পিছনে অনেক ফিজিক্স অনেক অঙ্ক আছে but it's not necessary for us at this point ওইটা পড়ার আরেকটা কোর্স আছে ওটা তোমাদের হয়তো পড়তে হয় না বাট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের ওগুলা একটু পড়া টড়া লাগে বাট ইটস নট অ্যাট অল নেসেসারি ফর ইউ আমরা জানবো আই এর সাথে এক্সপোনেনশিয়াল রিলেশনশিপ উইথ ভি এন্ড দ্যাটস ইনাফ ফর আস তাহলে আমরা চলো এগুলাকে প্রত্যেকটা রিজনে রিভার্স বায়াস ফরওয়ার্ড বায়াস ব্রেকডাউন রিজনে আমরা এই ডায়োডটার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আরেকটু দেখি আলোচনা করি সো এখন আমাদের ফরওয়ার্ড বায়াস রিজনে তাহলে কি হয় আমার ফরওয়ার্ড বায়াস রিজন যেটা আমার ফার্স্ট রিজন ফরওয়ার্ড বায়াস সেখানে আমার এখানে তোমার এটা হচ্ছে গিয়ে ফর ভি গ্রেটার দ্যান 0 এখন আমরা এটার দিকে যদি তাকাই একটু আগে বলেছিলাম যে এখানে কাট-ইন ভোল্টেজের আগ পর্যন্ত 0.5 which is around 0.5 ভোল্টেজের আগ পর্যন্ত কারেন্টটা খুব অল্প সো এখানে তুমি যদি এই আমাদের ইকুয়েশন which is I equal to is into exponential v divided by vt n কে 1 ধরলাম -1
এইখানে যদি তুমি v এর মান 0.5 এর আগের কোনো ভ্যালু বসাও, দেখবা i এর মান খুব অল্প আসতেছে। আর is মনে করো 10⁻⁻15 বসালা, তুমি ক্যালকুলেটরে বসায় দেখো এই মানগুলা খুবই ছোট ছোট আসতেছে, তেমন কোনো ভ্যালুই না যেটা তুমি সার্কিটে রিড করতে পারবা। এই জন্য ফরওয়ার্ড রিজনেও আমরা ধরে নিতে পারি যে 0.5 এর আগে i হচ্ছে গিয়ে কাইন্ড অফ 0। তো ফরওয়ার্ড বায়াস রিজনেও আমি ধরে নিতে পারি V smaller than 0.5 ভোল্টেজে I is almost equal to 0। ঠিক আছে, ধরে নিতে পারি আমার যখন ফরওয়ার্ড বায়াস নিয়ে আমি চিন্তা করছি। তারপর V যখন greater than 0.5 হবে, তখন কারেন্টটা is significantly big enough so that এই -1টাকে আমার ক্যারি করে নেওয়ার দরকার নাই। আমি তখন এটাকে লিখতে পারি is e to the power v divided by vt। ঠিক আছে, তো এভাবে আমি লিখতে পারি। তো এখন তোমার যদি একটা এরকম ডায়োড থাকে যেটার অ্যাক্রসে তুমি ভোল্টেজ দিয়েছো v আর কারেন্ট যাচ্ছে i, এখন তোমার এই ভোল্টেজটা ইজ বিগ ইনাফ সো দ্যাট ইটস ইন দ্য ফরওয়ার্ড বায়াস রিজন, 0.5 এর চেয়ে বেশি কোনো ভোল্টেজ দিলা। তো এখন তুমি যদি একটা ভোল্টেজ দাও v1, তাহলে তোমার কারেন্ট হবে i1 ইকুয়াল টু কি হবে is e to the power v1 divided by vt। তারপর যদি তুমি আরেকটা ভোল্টেজ দাও v1 না দিয়ে v2 দাও, তাহলে একটা নতুন কারেন্ট যাবে, সেটা হচ্ছে i2 e to the power v2 divided by vt। তাহলে তোমার কি হচ্ছে, যা ভোল্টেজ দিচ্ছ সেটার সাথে এক্সপোনেনশিয়াল রিলেশনশিপের মাধ্যমে তোমার কারেন্টটা বাড়তে থাকছে। এখন এই কারেন্টটা আবার যদি আমি আরেকভাবে লিখি, আমি এই ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি না, v is equal to vt times ln I divided by is, তাই না? এটা লেখা যায়? এটা যদি লিখি তাহলে আমি এটা বলছে যে তোমার একটা ডায়োডের মধ্যে যদি I কারেন্ট ফ্লো করে, তাহলে ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে V। এখন সামটাইমস তো ডায়োডের মধ্যে ভোল্টেজ ডিরেক্টলি অ্যাপ্লাই না করে ইউ ক্যান অলসো অ্যাপ্লাই কারেন্ট, যে এই সার্কিটের মধ্যে দিয়ে এত কারেন্ট যাচ্ছে। ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ যেটা হবে সেটা এটা কারেন্টের ডিপেন্ডেন্ট। আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ভোল্টেজ ড্রপই ছিল না, আমরা কি 0 লিখে দিয়েছিলাম, আর কারেন্ট ফ্লো হচ্ছে ফাইন, কারেন্ট ফ্লো হলে ভোল্টেজ ড্রপ 0 হয়ে গেছিল কারণ আমরা শর্ট সার্কিট দিয়েছিলাম। এটার ক্ষেত্রে সেটা না, যখন রিয়েল ডায়োড হবে তখন রিয়েল ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কতটুকু হবে সেটা কিন্তু ডিপেন্ড করে ওটার কারেন্টের উপর। ঠিক আছে, তো এখানে এরকম করে তোমার যদি বলে একটা ডায়োডের অ্যাক্রসে 5 অ্যাম্পিয়ার কারেন্ট, ডায়োডের ভিতর দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, তাহলে ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ কত সেটা তুমি বের করতে পারবা তাহলে এইসব ইকুয়েশন দিয়ে। আবার যদি তোমাকে উল্টা করে বলে যে একটা ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ইজ সিন টু বি 2 volts, determine the current that is going passing through it। তো দুই ভাবেই তোমাকে কোয়েশ্চেনটা করতে পারে, একজন মেজার করতে পারে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়েছে ডায়োডের মধ্যে and tell you to find the current, and আরেকজন অ্যামিটার দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করছে ডায়োডের মাধ্যমে বের করলো এবং তোমাকে বললো যে আমার ভোল্টমিটার নাই, তুমি একটু বলো তো ইকুয়েশন দিয়ে কতটুকু ভোল্টেজ ফ্লো করছে। সো ইট ক্যান কাম ইন বোথ ওয়েজ। ঠিক আছে, এখানে ছোট ছোট এক্সাম্পল আছে তোমাদের বইয়ের মধ্যে, ওটা দেখলেই তুমি অ্যাটলিস্ট ওয়ার্ডিং গুলার সাথে ফ্যামিলিয়ার হবা। হ্যাঁ, সামটাইমস দেখবা পরীক্ষার সময় অর এনি টাইম যে তুমি সব পারো, ইকুয়েশন সবই পারো, কিন্তু কি চাচ্ছে, কোন ইকুয়েশনটা ইউজ করব বা কি বলতে চাচ্ছে ওটা বুঝতে একটু প্রবলেম হয়। তো ওই ক্ষেত্রে তোমরা খুব কেয়ারফুলি এই প্রবলেম গুলার ইংলিশ স্টেটমেন্ট মানে হোয়াট এভার ইটস আস্কিং সেটাও পড়ে দেখো, তাহলে তোমাদের সমস্যা আর হবে না মোস্ট লাইকলি। ঠিক আছে, তো এখন ফরওয়ার্ড বায়াস রিজনে আমাদের ফরওয়ার্ড বায়াস যখন থাকে, ফরওয়ার্ড বায়াসের পার্টটা কিরকম, আমাদের ফরওয়ার্ড বায়াসের শুধু যদি আমি ফরওয়ার্ড বায়াস পোর্শনটা আঁকি তাহলে it looks something like this, right? It looks like this. এটাই তো আমাদের ফরওয়ার্ড বায়াসের ইয়ে।
এখন আমি বলেছিলাম ইফ ইউ রিমেম্বার যে এই আইএস আর ভিটি দুইটাই লাইক ভেরি হাইলি স্ট্রং ফাংশন অফ টেম্পারেচার, তাই না? টেম্পারেচার আইএস এর কি বলেছিলাম যে এভরি 5 ডিগ্রি চেঞ্জে তোমার আইএস এর ভ্যালু ডাবল হয়ে যায়, আর ভিটি হচ্ছে কি ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। তাহলে এই যে এই কার্ভটা খুবই হাইলি টেম্পারেচার ডিপেন্ডেন্ট না, যে এই কার্ভটাতে টেম্পারেচার যদি তুমি এখন 5 ডিগ্রি চেঞ্জ করে ফেলো তাহলে এই তোমার কারেন্টের মান ফর দ্য ডায়োড ইজ গোয়িং টু চেঞ্জ। তো সেইটা যদি আমরা দেখি, অ্যাকচুয়ালি মনে করো দিস ইজ এট T1 টেম্পারেচার, এখন তোমার টেম্পারেচারটা বাড়ায় যদি T2 করে দাও তাহলে তোমার যেটা হয় যে তোমার কার্ভটা শিফটস টু দা লেফট। তার মানে তুমি একই কারেন্ট এখন লোয়ার ভোল্টেজ ড্রপে পাচ্ছ, তোমার একই কারেন্ট পাচ্ছ লোয়ার ভোল্টেজ ড্রপে অ্যাক্রস দ্য ডায়োড। ডাজ দ্যাট মেক সেন্স? তো এখানে যেটা দেখাচ্ছে যে তুমি যদি ভোল্টেজটা টেম্পারেচারটা কমায় দাও, বাড়ায় দাও, কিপিং এভরিথিং এলস দ্য সেম, তোমার হচ্ছে গিয়ে কারেন্ট ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য ডায়োড কমে যায়। তো এখানে এটাকে কোয়ান্টিফাই করার জন্য 2 মিলিভোল্ট পার ডিগ্রি সেলসিয়াস হয়। আর এটাকে যদি আমি ইন ইংলিশ লিখি তাহলে হবে at constant diode current the voltage drop V across the diode decreases by 2 millivolt per ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট একটা চেঞ্জ। মানে তোমার যদি জাস্ট 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার চেঞ্জ হয় তাহলে তোমার এটা 20 মিলিভোল্ট চেঞ্জ হয়ে যাবে। আর 20 মিলিভোল্ট চেঞ্জ ডিটেকশন কিন্তু ইজি, ইলেকট্রনিক সার্কিট অনেক ছোট ছোট ভোল্টেজ ডিটেক্ট করতে পারে। সেরকম 10 ডিগ্রি সেলসিয়াস 2 ডিগ্রি সেলসিয়াস এগুলা কিন্তু ডিটেক্ট করে ফেলতে পারবে তোমার ডায়োড বাই চেঞ্জিং ইটস কারেন্ট। সো ডায়োডকে অনেক সময় এরকম থার্মাল টেম্পারেচার সেন্সর হিসাবেও ইউজ করা যেতে পারে সার্কিটের মধ্যে। সো এই জন্য এই ক্যারেক্টারিস্টিক্সটা অ্যাকচুয়ালি কোয়াইট ইম্পর্টেন্ট। সো একটা ফরওয়ার্ড বায়াস ডায়োড দিয়ে তুমি একটা অ্যাকচুয়ালি টেম্পারেচার সেন্সরও বানায় ফেলতে পারবে ইফ রিকোয়ার্ড। ঠিক আছে? তো এখন গেল এটা তোমার ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমাদের মডেলিংটা হচ্ছে গিয়ে ভি less than cut-in voltage which is around 0.5, এটা 0, আর greater than 0.5 হলে সেটা হচ্ছে গিয়ে আমরা সিম্পলি এই ছোট ইকুয়েশনটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, and এটা টেম্পারেচারের সাথে very highly dependent on temperature. এখন চলো আমরা রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হয় দেখি। ঠিক আছে? সো রিভার্স বায়াস, তো রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যদি আমাদের ছবিটাতে ফেরত যাই, রিভার্স বায়াসের ক্ষেত্রে কারেন্টটা অলমোস্ট জিরোর কাছাকাছি, তাই না? ভোল্টেজ ইজ লেস দ্যান 0। তার মানে তুমি যদি এই ইকুয়েশনটাতে আমরা ফেরত যাই, এখন কি এই ভোল্টেজটার মান কি নেগেটিভ না? এই যে আমাদের এই ভোল্টেজটার মান, এটার মান তো নেগেটিভ। এখন এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার নেগেটিভ ডিভাইডেড বাই 25 মিলিভোল্ট, এটা একটা খুবই স্মল কোয়ান্টিটি। হ্যাঁ, 10 টু দি পাওয়ার -5 টাইপের কোয়ান্টিটি আসবে। তুমি এখানে একটা ভোল্টেজ দিয়ে একটা এক্সপোনেনশিয়াল সে -0.2 দাও ডিভাইডেড বাই ভিটি which is 25 মিলিভোল্টস, এটা দিয়ে দেখো এক্সপোনেনশিয়ালের ভ্যালু কত আসে। এই এক্সপোনেনশিয়ালের ভ্যালুটা খুবই অল্প, জিরোর কাছাকাছি 10 টু দি পাওয়ার মাইনাস সামথিং আসবে। সো এত ঝামেলা করে এত বড় এক্সপোনেনশিয়াল ইকুয়েশন না লিখে we can just write this is equivalent to -is.
সো এটা বলতে চাচ্ছে যে আমরা যখন মডেল করতে চাই রিভার্স বায়াস তাহলে আমরা বলবো যে এটা খুবই অল্প একটা ছোট্ট কারেন্ট পাস করবে এটার মধ্যে দিয়ে এবং দ্যাটস অলমোস্ট কনস্ট্যান্ট ভোল্টেজের সাথে কি চেঞ্জ হবে ওটা অলমোস্ট দেখাই যাবে না এবং এই আইএস এর মান কত বলছিলাম 10⁻−13 -15 এরকম একটা রেঞ্জে হয় তো সেটা অলমোস্ট আননোটিস চলে যায় একটা সার্কিটের মধ্যে তো রিভার্স বায়াসে এরকম একটা কনস্ট্যান্ট মাইনাস আইএস কারেন্ট দিবে এবং এই যে দেখো এই মাইনাস কনস্ট্যান্ট আইএস কারেন্টটা দিচ্ছে না এইখানে কি স্যাচুরেটেড হয়ে গেছে নেগেটিভ একটা কোয়ান্টিটিতে গিয়ে তো এই স্যাচুরেটেড হয়ে যাওয়ার জন্যই এটাকে একটা এটার নেমিং কনভেনশনে এটাকে ডাকা হয় স্যাচুরেশন কারেন্ট তো একটু আগে বলেছিলাম না কেন স্যাচুরেশন কারেন্ট ডাকা হয় তোমরা 2 মিনিট পরেই দেখবো দিস ইজ ওয়াই ইটস কল্ড স্যাচুরেশন কারেন্ট ঠিক আছে তো এখন সামটাইমস আবার আমাদের ম্যাথ যা বলে রিয়ালিটিতে মেজারমেন্টে সেটা বলে না সো অ্যাকচুয়ালি যদিও আমাদের এটা 10⁻−15 হওয়া উচিত অ্যাকর্ডিং টু ফিজিক্স অ্যান্ড অ্যাকর্ডিং টু আওয়ার এক্সপোনেনশিয়াল মডেলিং এটা সামটাইমস অ্যারাউন্ড ন্যানো অ্যাম্পিয়ারও পাওয়া যায় এবং সেটার কারণ হচ্ছে গিয়ে নন আইডিয়ালিটি কিছু লিকেজ টিকেজ হয় সেটার জন্য ন্যানো অ্যাম্পিয়ারে চলে আসে বাট ন্যানো অ্যাম্পিয়ারও খুবই অল্প কারেন্ট ফর সার্কিট তো ওটা নিয়েও আমাদের মাথা ঘামানোর দরকার নাই সো রিভার্স বায়াসে আমরা জাস্ট বলবো যে খুবই অল্প কারেন্ট ফ্লো করে উইচ ইজ ক্লোজ টু দিস স্যাচুরেশন কারেন্ট ঠিক আছে এরপর আসে আমাদের থার্ড রিজন উইচ ইজ ইন্টারেস্টিং অ্যান্ড ডিফারেন্ট ফ্রম হোয়াট উই স in ideal diodes so breakdown region হচ্ছে গিয়ে তুমি যদি ভোল্টেজটাকে এতই মানে অন্য দিকে ছোট করে ফেলো যে তুমি ভিভি কে এটার চেয়ে মাইনাস ভিভি কে একটা ভোল্টেজ আছে সেটার চেয়েও ছোট করে ফেলো তাহলে একটা এরকম ব্রেকডাউন দেখতে পারবা ঠিক আছে এই ব্রেকডাউন কি কাইন্ড অফ এইটারই অপোজিট হচ্ছে না এই ফরওয়ার্ড বায়াসে যেরকম করে কারেন্টটা উঠছে সেটার মতন অপোজিট দিকেও নেমে যাচ্ছে না কারেন্টটা তো এইখানেও এই শার্পলি কারেন্ট হঠাৎ করে উল্টা দিকে ফ্লো করা শুরু করে এই ভিজি কে এবং এই স্লোপটায় এই স্লোপটার চেয়ে অনেক বেশি শার্প হয় এখন এটা নিয়েও আমরা দেখবো সো এটার ক্ষেত্রে সাডেনলি এরকম অনেক কারেন্ট ফ্লো করা শুরু করে সো ইট অলমোস্ট অ্যাক্টস লাইক আ শর্ট সার্কিট এরকম হয়ে গেলে এটা শর্ট সার্কিটের মতন কাজ করে অলমোস্ট এই অবস্থায় ডায়োডটা তো এই জন্য ব্রেকডাউন রিজনেও তোমার ডায়োডটাকে ইউজ করা যায় ফর আদার পারপাসেস সেটাও আমরা ইন 1 or 2 লেকচারস দেখবো এখন এখানে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে জি আর কে নামটা দিলাম কিসের জন্য মাইনাস ভিজি কে নাম দেওয়া হয়েছে কেন সো জি বলতে বোঝায় হচ্ছে গিয়ে জি স্ট্যান্ডস ফর জেনার আর কে স্ট্যান্ডস ফর নি সো এই যে এখানে দেখো এটা একটা হঠাৎ করে একটু হাঁটুর মতন দেখতে দেখে এটার নাম দিছে নি আর জি ইজ নেমড আফটার জেনার সেই জেনার নি ভোল্টেজ এই জন্য এটাকে জি কে দিয়ে টিপিক্যাল কনভেনশনে লেখা হয় ঠিক আছে সো এটা দিয়ে আমরা পরে আরো ডিটেইলে দেখব এখন আমরা মোর কনসার্নড অ্যাবাউট ফরওয়ার্ড বায়াস তো ফরওয়ার্ড বায়াস অবস্থায় একটা ডায়োড যদি তোমার সার্কিটের মধ্যে থাকে তাহলে সেটা কিভাবে বিহেভ করবে এটাকে দিয়ে কিভাবে আমরা সার্কিট অ্যানালিসিস করব বা সার্কিট সলভ করব এইটা দেখাই হচ্ছে কি আমাদের মেইন কাজ রিভার্স বায়াসে আমরা বলে দিব কারেন্ট যাচ্ছে না ব্রেকডাউন হলে তো এটা অন্য কাহিনী হয়ে যাবে সো ব্রেকডাউন নিয়ে কনসার্ন না আমরা চিন্তা করব ফরওয়ার্ড বায়াসে যদি একটা ডায়োড তোমার সার্কিটের মধ্যে থাকে তাহলে আমরা সেই ডায়োড সার্কিটটা কিভাবে অ্যানালাইসিস করব সেটাই হচ্ছে কি আমাদের এখনকার পারপাস বা অবজেক্টিভ সো উই আর গোইং টু বি মডেলিং the diode in forward bias for circuit analysis এটা আমাদের এখনকার কাজ ঠিক আছে তো এখন আমাদের মনে করো একটা সিম্পল সার্কিট আছে এরকম
এরকম একটা সার্কিট আছে, এটা মনে করো আর, এটার ভ্যালু মনে করো 1 কিলো ওহম, এটা হচ্ছে ভিডিডি, এটার ভ্যালু হচ্ছে 5 ভোল্ট, এটা তো তোমার গ্রাউন্ড, এটার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে ভিডি আর কারেন্ট হচ্ছে আইডি। এখন তোমাকে বলা হয়েছে ডিটারমিন ভিডি এন্ড আইডি। ধরো আইএস ভিটি এগুলা সব তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, গিভেন আইএস ভিটি এটা বের করতে বলছে। হ্যাঁ, এখন তুমি কি করবা? এখন আমরা তো জানি এটার ডায়োডের কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স কি। এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে 0.5 এর আগে হচ্ছে গিয়ে 0, 0.5 এর পর হচ্ছে গিয়ে I is equal to IS into the power V divided by VT। ঠিক আছে, এই ভ্যালু। তো এই ইকুয়েশন ইউজ করে আমাদের সলভ করতে হবে। তো এইটার ক্ষেত্রে I হচ্ছে আইডি আর ভোল্টেজ হচ্ছে ভিডি, তাই না, এই সার্কিটের জন্য। তাহলে এই ইকুয়েশনটা ইউজ করে আমাদের সলভ করতে হবে। তো এখন তোমাকে এই সার্কিটে তোমার আইডি ভিডির আরেকটা তো রিলেশনশিপ আছে। আমি যদি এখানে একটা, এখানকার আইডির ভ্যালু কি বলো তো? আমরা আমাদের এক্সপোনেনশিয়াল মডেল দিয়ে প্রথমে সলভ করি। যদি আইডি ইজ ইকুয়াল টু ভিডিডি মাইনাস ভিডি ডিভাইডেড বাই আর, এটা তোমার একটা ইকুয়েশন না? আর অন্য ইকুয়েশনটা কি? which is also equal to is e to the power vd divided by vt। এখন এই ইকুয়েশনটা তুমি যদি সেলফ কনসিস্টেন্টলি সলভ করো তাহলে তুমি আইডি আর ভিডি এর মান পেয়ে যাবা। কিন্তু দেখো এটা কি একটা এক্সপোনেনশিয়াল, এখানে আবার একটা লিনিয়ার টার্ম, এটা সলভ কি তুমি এমনিতে ইজিলি তো করা যায় না, এটাকে ডান দিক বাম দিক করে অনেক কিছু করতে হবে। সো ইউ ইদার নিড টু ডু ইট গ্রাফিক্যালি অর তুমি তোমার ইটারেশন করে করতে হবে যে ঠিক আছে ভিডির মান 1 হলে ঠিক হয় নাকি, ভিডির মান 2 হলে ঠিক হয় নাকি, এরকম করে করে ইটারেশন করে করতে পারো। আর তোমরা যারা ভেরি গুড অ্যাট কম্পিউটার প্রোগ্রামিং, তোমরা কম্পিউটার দিয়েও এটাকে সলভ করতে পারো এই কমপ্লিকেটেড ইকুয়েশনটা সেলফ কনসিস্টেন্টলি। আর এখন যদি তুমি এটা সলভ করে থাকো, আমি অ্যাকচুয়ালি অ্যান্সারগুলো বলে দিই। হ্যাঁ, আমরা যদি সলভ করি এটার অ্যান্সার হবে সামথিং লাইক 0.738 ভোল্টস, আর এখন এইটার অ্যান্সার হবে 4.3 মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ, তুমি যদি এভাবে সলভ করো আর কি, এক্সপোনেনশিয়াল ইকুয়েশনগুলো দিয়ে গ্রাফিক্যালি বা ইটারেটিভলি বা কম্পিউটার প্রোগ্রাম দিয়ে যদি সলভ করো, এগুলা তোমার অ্যান্সার হবে। কিন্তু এখন তোমার এত কমপ্লিকেটেড ইকুয়েশন দিয়ে এতটুকু একটা সার্কিট, এই সার্কিটটা কি একটা রেজিস্ট্যান্স আর একটা ডায়োড, এই সার্কিট সলভ করতে যদি আমাদের কম্পিউটারে প্রোগ্রাম লেখা লাগে বা গ্রাফ পেপারে এনে গ্রাফ করা লাগে, 10 লাইনের অঙ্ক করা লাগে, তাহলে তো একটু টু মাচ হয়ে যাচ্ছে না? টু মাচ এফর্ট ফর সামথিং স্মল লাইক দিস। তো আমরা এরকম এক্সপোনেনশিয়াল মডেলটা আসলে তাড়াতাড়ি কাজ করতে চাইলে ইউজ করব না। এটা করে আমাদের কি হবে? তো এখন আমরা যদি আগের মতন ফেরত যাই, এটাকে একটা আইডিয়াল ডায়োড ধরে নিই। আইডিয়াল ডায়োড ধরে নিলে আমাদের অ্যান্সারটা কি আসতো? আইডিয়াল ডায়োড যদি ধরে নিতাম, আইডিয়াল ডায়োড ফরওয়ার্ড বায়াসে কিসের মতন কাজ করে মনে আছে? শর্ট সার্কিট। রাইট। সো আইডিয়াল ডায়োড যদি হয় তাহলে আমাদের আইডিয়াল ডায়োড হলে ইট উইল বি লাইক আ শর্ট সার্কিট। শর্ট সার্কিটের অ্যাক্রসে ভোল্টেজ কি 0, এভিডি হবে কি 0, আর আইডি হবে কি 5 minus 0 divided by 1k which is 5 milliamperes। তাহলে আমি যদি আইডিয়াল ডায়োড ধরে সলভ করতাম ইকুয়েশনটা অর আমাদের সার্কিটটা, তাহলে আমার কারেন্ট আসতো 5 মিলি অ্যাম্পিয়ার আর ভোল্টেজ আসতো 0 ভোল্ট। এখন এটার খুব একটা কাছে না, সো আমাদের আইডিয়াল ডায়োডটা খুব একটা ভালো রেজাল্ট কিন্তু দিচ্ছে না, রাইট? দিস ইজ লাইক 0.738 আর এটা হচ্ছে 4.3 মিলি অ্যাম্পিয়ার।
আমার কারেন্টটা আচ্ছা ঠিক আছে, খুব একটা খারাপ আসে নাই, 4.3 এর জায়গায় 5 আসছে, ভিডিটা 0 চলে আসছে, এটা খুব একটা ভালো দেখাচ্ছে না। সো আমরা চলো আরও কিছু অ্যাপ্রক্সিমেট মডেল, ইজি মডেল ডেভেলপ করার চেষ্টা করি, যেটা আমাদেরকে এত কষ্ট হবে না অ্যান্সার বের করতে, কিন্তু আবার খুব একটা রং অ্যান্সারও দিবে না। তাহলে সেটার জন্য আমরা কি করতে পারি? সো প্রথমে মডেল যেটা দেখবো সেটার নাম হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল। ঠিক আছে, এই মডেলটাতে যেটা করে, তোমার অরিজিনাল যে ফরওয়ার্ড বায়াস ক্যারেক্টারিস্টিক ছিল, তোমার অরিজিনালটা মনে করে এরকম দেখতে, এরকম না দেখতে? তো এটাকে ওরা যেটা করে, এটা ধরো তোমার সেই 0.5 ভোল্ট কাটিং ভোল্টেজ অর হোয়াট এভার ইট ইজ, এটাকে ওরা যেটা করে, এটাকে ওরা একটা খুবই সিম্পলিফাইড ভার্সন করে ফেলে। ওরা এখানে একটা জিরো দেয়, তারপর এখানে একটা সোজা এরকম আঁকে। তো ওরা বলে যে 0.7 ভোল্ট পর্যন্ত এটা হচ্ছে গিয়ে কোনো কারেন্ট কন্ডাক্ট করে, 0.7 একটা অ্যাপ্রক্সিমেট ভোল্টেজ আমি ধরলাম আর কি, 0.7 ভোল্ট পর্যন্ত কোনো কারেন্ট কন্ডাক্ট করবে না, তারপরও ঠাস করে হচ্ছে গিয়ে যা দিবা তাই তাই কন্ডাক্ট করবে। সো ইট লুকস কাইন্ড অফ লাইক দিস। এইটুকু এটা কি, তুমি যদি একটা আইডিয়াল বলতে, আইডিয়াল ইয়ের কথা চিন্তা করো, আইডিয়াল ডায়োডের কথা চিন্তা করো, আইডিয়াল ডায়োডের ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম ছিল, এরকম ছিল না জিরোতে? এখন এটা জিরোতে না হয়ে 0.7 এ শিফট করে নিয়ে গেছে। তো এই মডেলটা লুক সামথিং লাইক দিস, যে এখন তোমার একটা আইডিয়াল ডায়োড থাকবে আগের মতো, সাথে একটা ভোল্টেজ সোর্স থাকবে যেটা হচ্ছে 0.7 ভোল্ট। এটা হচ্ছে গিয়ে তোমার কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল। তাহলে আমি যদি ওই আগের সার্কিটটাতে কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেলটা ইউজ করি, এটা কিন্তু আইডিয়াল ডায়োড, হ্যাঁ, যেটা acts like a short or an open, আর এখানে একটা ভোল্টেজ আছে 0.7 ভোল্ট। এটা হচ্ছে গিয়ে তোমার এখন তাহলে ইকুইভ্যালেন্ট মডেল। তো এখন আইডিয়াল ডায়োড কি, এই জায়গার ভোল্টেজ 0.7 হওয়ার 0.7 এর বেশি হওয়ার আগ পর্যন্ত ও একটা শর্ট সার্কিট, সরি ওপেন সার্কিটের মতন কাজ করবে, তারপর থেকে ও হচ্ছে গিয়ে একটা শর্ট সার্কিটের মতন কাজ করবে। তো এখানে এটা যদি এখানকার ভোল্টেজ যদি গ্রেটার দ্যান 0.7 হয়, এখানকার কারেন্টের ইকুয়েশনটা কি হবে আসলে? এখানে আমরা কারেন্টের ইকুয়েশনটা যদি লিখি, এটা হবে 5 মাইনাস 0.7, বিকজ কি আইডিয়াল ডায়োড ফরওয়ার্ড বায়াসে শর্ট সার্কিটের মতো, এবং তোমার 1K, তাহলে এটা কি 4.3 মিলি অ্যাম্পিয়ার, আর তোমার ভিডি কত? ভিডি হচ্ছে এটার অ্যাক্রসে শর্ট সার্কিটে ভোল্টেজ তো 0, সো দিস ভিডি ইজ 0.7 ভোল্ট। তো তোমার এই কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেলে তুমি যে অ্যান্সারটা পেলা সেটা হচ্ছে 4.3 আর 0.7 ভোল্ট। এটা কি বোঝা গেছে? এটা কিভাবে হলো? আচ্ছা, আশা করছি বোঝা গেছে। তো 0.7, হ্যাঁ বলো। 0.7 না নিয়ে অন্য কিছু নিলে কিছু হতো, মানে 0.7ই কেন নিয়েছি? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ কনভেনশন, ইউজুয়ালি 0.7 নেওয়া হয়, বাট ইউ ক্যান টেক কাইন্ড অফ লাইক এনি ভ্যালু বিটুইন, এই যে এই জায়গাটায় অনেক শার্প একটা চেঞ্জ হয়, তো এই শার্প চেঞ্জটা জেনারেলি হয় 0.6 থেকে 0.8 ভোল্টের মধ্যে, এই জায়গাটায়। ঠিক আছে, যে এই নিটা, তোমার এই নিটা থাকে 0.6 থেকে 0.8 এর জন্য, এই কার্ভটার জন্য। তো এই জন্য মাঝামাঝি একটা ভ্যালু 0.7 ধরে নেওয়া হয়েছে অ্যাকর্ডিং টু হোয়াট এভার দ্য অরিজিনাল আইভি ক্যারেক্টারিস্টিক্স। এখন তোমার আইভি ক্যারেক্টারিস্টিক্সটা যদি মনে করো এই
রেঞ্জটা 0.6 to 0.8 না হয়ে 1 থেকে 2 ভোল্টের মাঝে হয়, তখন তুমি তোমার এই আইভি ক্যারেক্টারিস্টিক্সটা দেখে এই 0.7 নিবা নাকি 1.5 নিবা এগুলা চুজ করে নিবা। ঠিক আছে? It depends on the IV characteristics of the original diode. For silicon PN junction typical diodes, this is around 0.7. ওকে ম্যাম, ঠিক থ্যাংক আছে? ইউ। ওকে। সো এটার ক্ষেত্রে যেহেতু এখানকার প্যারামিটার গুলা দেওয়া আছে সব এই যে এই প্রথম অরিজিনাল ইকুয়েশনে বলেছিলাম না আইএস আর ভিটি এগুলা দেওয়া আছে। সো আইএস আর ভিটির ভ্যালুগুলা যা ছিল সেইটা দিলে এটা 0.7 এর কাছেই ভালো অ্যান্সার্স আসে। সো এই জন্য 0.7 এ ধরলো, তুমি এটা 6.5 এও ধরতে পারতা। এখন 0.65 ধরলে কি অ্যান্সার আসবে সেটাও তুমি দেখতে পারো। ঠিক আছে? তো এটা দেখো আমি এখানে ভুল লিখছিলাম, হ্যাঁ এটার কম্পিউটার অ্যানালিসিস থেকে ওর ইটারেটিভ মেথডে 4.263 টাইপের একটা অ্যান্সার আসে। সো সেটার সাথে এটার দেখো খুব একটা কিন্তু পার্থক্য নাই, তাই না? 4.3 0.7, দ্যাটস নট টু ব্যাড, দিস ইজ স্টিল প্রিটি গুড। সো এইভাবেও তুমি খুব তাড়াতাড়ি র্যাপিড অ্যানালিসিস করতে চাইলে আইডিয়াল ডায়োডের বদলে তোমরা হচ্ছে গিয়ে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল ইউজ করতে পারো। এখন আমরা আরেকটা জিনিস করতে পারি which is called piecewise linear model. এটাও একটা মডেল যেটা often ইউজ করা হয়। piecewise linear মডেল, এটা ইউজ করেও অফেন সার্কিট সলভ করা হয়। এখন এই মডেলটা কিরকম? এইখানে যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে তোমার আইভি ক্যারেক্টারিস্টিক্স যেটা, এটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি আ প্লট অফ দিস ইকুয়েশন। এই ইকুয়েশনটা তুমি যদি প্লট করো, তুমি এই ইকুয়েশনটা যদি প্লট করো it should give you an exponential like this. এখন আমরা যেটা চেষ্টা করছি এই এক্সপোনেনশিয়ালটাকে আরেকটু সিম্পলিফাই করে অ্যাসিউম করে নিতে। এইটা তো রিয়েল ক্যারেক্টারিস্টিক্স, এটাকে যত সিম্পলি আমরা সিম্পলিফাই করে নিতে পারবো তত আমাদের সার্কিট অ্যানালিসিসে সহজ হবে। এই জন্য এখন সিম্পলিফিকেশন করতে চাচ্ছি। সো অ্যানাদার কাইন্ড অফ সিম্পলিফিকেশন যেটা করা যেতে পারে সেটা হচ্ছে গিয়ে প্রথম পার্টটা আমরা এই যে এরকম ধরে নিলাম এই পর্যন্ত একটা ভোল্টেজ পর্যন্ত VD0 পর্যন্ত এটা জিরো কারেন্ট দিবে, এবং তারপর যেটা করবে ওকে আমরা একটা লিনিয়ার কার্ভ দ্বারা অ্যাপ্রক্সিমেট করতে পারি। এরকম একটা লিনিয়ার কার্ভ দ্বারা বললাম এর পরের পোরশনটুকু লিনিয়ার হবে। ঠিক আছে? এবং লিনিয়ার কার্ভের লিনিয়ার আইভি ক্যারেক্টারিস্টিক্স কার থাকে বলো তো তোমরা? What has a linear IV characteristic? রেজিস্টারের, রাইট। সো এটা আসলে লিনিয়ার আইভি ক্যারেক্টারিস্টিক্স মানে কি, এটার স্লোপ একটা ওদের একটা রেজিস্ট্যান্সের সমান হবে 1 বাই রেজিস্ট্যান্স। তো এইখানে যেটা করা যায় সেটা হচ্ছে গিয়ে তুমি তোমার ডায়োডটাকে রিপ্রেজেন্ট করবা। এখন একটা প্রথমত তো আইডিয়াল ডায়োড একটা থাকবে, কারণ আইডিয়াল ডায়োডটা যদি না থাকে তাহলে কি তোমার তো উল্টা দিক দিয়েও কারেন্ট চলে যেতে পারে, ওটা তো কেউ স্টপ করছে না। তারপর একটা দিতে পারো হচ্ছে গিয়ে ভোল্টেজ সোর্স, এই ভোল্টেজ সোর্সটা যেটা ডিটারমিন করবে কখন তোমার আইডিয়াল ডায়োডটা টার্ন অন হবে। তারপর এই আগের মডেলটাতে এরপর শেষ, এরপর এই 0.7 এর চেয়ে বেশি ভোল্টেজ দিলে ও সোজা কন্ডাক্ট করা শুরু করে দিবে, আর চিন্তা নাই। এখন আমরা বলতেছি না ও সোজা কন্ডাক্ট করা শুরু করে দিবে না, ও একটা লিনিয়ার ফরম্যাটে দিবে, এবং সেটার জন্য আমরা একটা রেজিস্ট্যান্স অ্যাড করেছি, ছোট রেজিস্ট্যান্স আর উইথ বিগ লেটার ডি। ঠিক আছে? তো এখন আমরা আমাদের আগের মডেলটা সিম্পলিফাই করে এরকম একটা
কারেন্ট দিয়ে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, এখন তোমার এই ডায়োডের অ্যাক্রস এর কারেন্ট ইনস্টেড অফ দিস কমপ্লিকেটেড ইকুয়েশন would be represented by ID is equal to VD minus VD0 divided by RD. এই কমপ্লিকেটেড ইকুয়েশনের জায়গায় you are going to use this equation to represent your current. এটা কি বোঝা গেছে? এখন ধরো এই Yes, ma'am. ইকুয়েশনটা সলভ করতে গেলে আমরা আর এখন এত কমপ্লিকেটেড ইকুয়েশন ইউজ করব না, এই যে আইএস এর এই কমপ্লিকেটেড ইকুয়েশনটা ইউজ করব না, আমরা ইউজ করব এই সিম্পলিফাইড ইকুয়েশনটা। এই সিম্পলিফাইড ইকুয়েশনের মধ্যে তোমার মডেলটার গ্যাস করে নিতে হবে ভিডির ভ্যালু কি আর আরডির ভ্যালু কি, এই দুইটা আমাদেরকে গ্যাস করে নিতে হবে। আর এটা গ্যাস করব কি করে? প্রথমে তোমার এই আইভি ক্যারেক্টারিস্টিক্স যদি জানা থাকে তুমি এটার একটা ভ্যালু অ্যাসিউম করতে পারো, আরডি এর একটা ভ্যালু অ্যাসিউম করতে পারো। আরডি হয়তো বা 1 কিলো ওহম টাইপের কিছু অ্যাসিউম করতে পারো, আর ভিডি 0 একটা 0.6 থেকে 0.8 টাইপের একটা ভ্যালুর মাঝখানে কিছু হয় ফর টিপিক্যাল প্যারামিটারস। সো এটাই হচ্ছে গিয়ে তোমাদের way of doing piecewise linear modeling. So তোমাদের এখন যদি আমি একটু summarize করি about all the models that you can use, সেটা হচ্ছে গিয়ে প্রথমত হচ্ছে গিয়ে the exponential model, যেটা directly এই ইকুয়েশনটা ইউজ করে, এখানে কোনো assumption নাই, সোজা এই মডেলটা ইউজ করে ফেলবে, আর কোনো ঝামেলা করবে না। তুমি তারপর সেটা একটা গ্রাফ দিয়ে হতে পারে, গ্রাফের মধ্যে তুমি যদি এরকম করে আঁকো, এটা তোমার ডায়োডের ইকুয়েশন, তারপর তোমার লোড লাইন ইকুয়েশন, তোমার লোড লাইন ইকুয়েশন বলে ইকুয়েশন আছে, এরকম লোড লাইন দিলে এই দুইটা যেই পয়েন্টে ইন্টারসেক্ট করে সেটাই তোমার আইডিভিডির ভ্যালু হবে। এভাবে গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। এটা তোমাদের বইয়ে দেখবা মডেলিং এর আন্ডারে প্রথমেই এটা, তারপর হচ্ছে গিয়ে ইটারেটিভ সলিউশন, যে তুমি ভিডির মান প্রথমে মনে করো 0.7 ভোল্ট ধরলা, তারপর আই এর মান বের করলা, আইডির মান বের করলা, তারপর এই ইকুয়েশনে ভিডি আর আইডির মান বসায় দেখলা এটা মিললো নাকি, যদি মিলে ভালো, না হলে আবার তুমি নতুন একটা ভ্যালু বসাবা, আবার ক্যালকুলেট করবা, এভাবে করতে 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 সেলফ কনসিস্টেন্ট সলিউশনে আসবা। আরেকটা হচ্ছে গিয়ে কম্পিউটারে সলভ করবা নিউমেরিক্যাল মেথড দিয়ে। তো এই তিন ভাবে যেভাবে ইচ্ছা বের করতে পারবা। তো এটা হচ্ছে গিয়ে টিডিয়াস মেথড, তোমার অনেক টাইম কিচ্ছু করার নাই, এইটা সারাদিন ধরে সলভ করবা, তখন এটা করবা। এখন তোমার এত টাইম নাই, তোমার অনেক পড়াশোনা আছে, অনেক কাজ আছে, তখন তুমি এই আইডিয়াল ডায়োড মেথডে করতে পারো, কিন্তু আইডিয়াল ডায়োড মেথডটা একটু বেশি ক্রুড, এই 0 ভোল্ট অ্যাসিউম করলে সবসময় ভালো অ্যান্সার নাও আসতে পারে। সেই জন্য সবচেয়ে পপুলার মেথড অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মেথড, যে এখানে তুমি একটা আইডিয়াল ডায়োডের সাথে 0.7 বা যেই টাইপই হোক একটা ভোল্টেজ ইমাজিন করে তারপর সলিউশন করে ফেললা। ইট ইউজুয়ালি কামস প্রিটি ক্লোজ টু যেটা অরিজিনাল অ্যান্সার, যদি তোমার এই ভোল্টেজ অ্যাসাম্পশনটা ভালো হয়ে থাকে। এবং তার চেয়েও আরেকটু সফিস্টিকেটেড মডেল হচ্ছে গিয়ে পিসওয়াইজ লিনিয়ার মডেল, যেখানে তুমি তোমার এই ভিডি 0 আর আরডিটাকে এখান থেকে মডেল করে নিবা, তারপর সলভ করবা, তাহলে হচ্ছে গিয়ে তোমার ইজিলি সব সলিউশনটা টু মাচ এফর্ট দিতে হচ্ছে না, আবার খুব একটা ভুলও হচ্ছে না, এইভাবে মডেলিং করতে পারবা। ঠিক আছে? তো তোমাদের আজকের ডিসকাশনের উপর কোনো কোয়েশ্চেন আছে, বা গত ক্লাসের ডিসকাশনের উপর এনি কোয়েশ্চেন? গত ক্লাসে একটা ম্যাথ বুঝিনি বই। হ্যাঁ বলো, কি ম্যাথ? ম্যাম ওই যে বইয়ের 4.4 এর এফ নম্বরে আই আর ভি বের করতে হবে সেটা। আচ্ছা 4.4 এর 4.4 এক্সাম্পল নাকি না? এক্সারসাইজ ম্যাম, আচ্ছা এক্সারসাইজ, এক্সাম্পলের পরে এক্সারসাইজ যেটা। ওখানে আই আর ভি বের করতে বলছে।
হয়তো অনেকগুলা সার্কিট আছে, ওটা এক্সারসাইজেস 4.4। আচ্ছা, এখন এখন তো অনলাইনে আমার কাছে সার্কিটটা দেখা একটু কঠিন, তোমরা যেটার কথা বলছো। এখন তোমরা যেটা করতে পারো, আমরা প্রবলেমস কোনো ফেস করলে তোমাদের টিমসে ডিসকাশন করতে, টিমসে কনভারসেশনে তোমরা একটা আমরা একটা কনভারসেশন থ্রেড খুলতে পারি, সেখানে তোমরা কোনো অ্যান্সার যদি, কোনো কোয়েশ্চেন যদি বা কোনো অঙ্ক সলভ করতে গিয়ে যদি তোমাদের ঝামেলা ফেস করো, ওখানে পোস্ট করতে পারো। তাহলে ধরো আমরা সবাই ইটস লাইক অ্যাজ আ গ্রুপ ওটার সলিউশনে হেল্প করতে পারি। ধরো একজন পারলো না, আরেকজন পেরেছে, যে পারে সে অ্যান্সারটা দিতে পারে। বা আমিও উইকের শেষে ওখানে গিয়ে তোমাদের প্রবলেমস গুলা দেখে অ্যান্সার ওখানেই দিব, বা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। এভাবে দিয়ে দিও, হ্যাঁ, তাহলে ইজি হবে। So I'll open a discussion thread for each, সেইখানে তোমরা এইভাবে পোস্ট করে দিতে থাকতে পারো তোমাদের কোয়েশ্চেন গুলা, তো সবার যাতে হেল্প হয়। ঠিক আছে? ডু ইউ থিংক দ্যাট উইল ওয়ার্ক তোমাদের জন্য? তো আমরা ক্লাসের শেষে টাইম থাকলে ওটা নিয়ে সবসময় আলোচনা করব, অথবা ওই অনলাইনে আমি অ্যাড্রেস করে দিব কোয়েশ্চেন গুলো নিয়ে। ঠিক আছে? তুমি পোস্ট করেছো কিছু? আচ্ছা, এখানে তোমার কি কোয়েশ্চেন? ম্যাম আই আর ভিটা বের করতে হবে। তো এখন আইআরবি বের করতে প্রবলেম হচ্ছে? ইয়েস ম্যাম। আচ্ছা, কি প্রবলেম হচ্ছে বলো, মানে কোথায় তোমার সমস্যা হচ্ছে সামসেনে? 3 ভোল্ট হবে, 2 ভোল্ট হবে, না 1 ভোল্ট হবে, এটা নিয়ে চিন্তা হচ্ছে যে এই ভিটার ভ্যালু? জি ম্যাম। আচ্ছা, তো এটার জন্য যেটা করতে হয়, তো তোমরা বাকিরা কি টিমসে এই ইয়েটা দেখতে পাচ্ছো, যে এই সার্কিটটা দেখিয়েছে? আচ্ছা, না ইয়েস ম্যাম। দেখতে, আচ্ছা তাহলে আমি ছবিটা আঁকি, হ্যাঁ। সো এখানে যেটা হয়েছে দেখো, তিনটা ডিফারেন্ট ভোল্টেজ দিয়েছে, তাই না? এখন প্রশ্নটা হচ্ছে, ওর প্রশ্ন হচ্ছে গিয়ে তাহলে কোনটা কাজ করবে। আমরা তো এখানে 3 রকম ভোল্টেজ পেতে পারি না, একটা ভোল্টেজ পাবো, রাইট? সো কোন ভোল্টেজটা পাবো, এটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেন ওর। তো তোমরা কেউ কি ওকে একটু হেল্প করতে পারবে? ম্যাম এটা 1 ভোল্ট হওয়ার কথা। আচ্ছা, 1 ভোল্ট হলে কি হবে বলো? ম্যাম আমরা দেখি। ওই যে পয়েন্ট, ম্যাম ওই পয়েন্টার যে কোনো একটা ভোল্টেজ থাকতে পারে। সো আমাদের Right. যদি আমরা একটা অন ধরে নেই, বাকি দুইটাকে অফ, মানে ডায়োডটা অফ করতে হবে। সো আমরা যদি 1 ধরে নেই, তাহলে 2 ভোল্ট যেটা আছে ওইটা আর কি রিভার্স বায়াসে চলে যাচ্ছে, আবার 3 ভোল্টের যেটা ওইটাও রিভার্স বায়াসে চলে যাচ্ছে। রাইট, সো দেখো এখানে আহ, তো একটা অ্যান্সার হতে পারে যে প্রথমে এখানে আমরা 1 ভোল্ট ধরলাম, তার মানে আমরা এইটাকে ফরওয়ার্ড বায়াস ধরলাম। যে কোনো একটাকে তুমি ফরওয়ার্ড বায়াস ধরতে পারো, ঠিক আছে, প্রথমে। সো এটার টেকনিকটা হচ্ছে, ফার্স্ট ইউল অ্যাসিউম ওয়ান অফ দ্য ডায়োডস ইজ ইন ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস হলে কি হয়, এই জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে, তো এই জায়গার ভোল্টেজটা +1 ভোল্ট হলো। তাহলে এটার ভ্যালু যদি 1 ভোল্ট হয়, এটার ভ্যালু যদি 2 ভোল্ট হয়, তাহলে এটা কি রিভার্স বায়াস হয়ে গেল না? অ্যানোডের ভোল্টেজ তো ক্যাথোডের ভোল্টেজের চেয়ে বেশি হতে হয়, তাহলে এটা রিভার্স বায়াস হলো। এটার ক্ষেত্রে এটা যদি 1 ভোল্ট হয়, তাহলে এটা কি রিভার্স বায়াস হয়ে গেল না? 1 ভোল্ট আর 3 ভোল্ট, তার মানে কি এখানে 1 ভোল্ট থাকলে ঠিক আছে, সার্কিটটা ইজ পসিবল টু ওয়ার্ক লাইক দিস, তাই না? এটা একটা কন্ডিশন। এখন তুমি তো 1 ভোল্ট থেকে শুরু নাও করতে পারো, তুমি অ্যাসিউম করছো মেবি প্রথমে তোমার এইটা হচ্ছে গিয়ে ফরওয়ার্ড বায়াস। তোমার এটা, তাহলে এই তোমার অ্যাসাম্পশন নাম্বার ওয়ান অ্যাসাম্পশনের জন্য ভি হচ্ছে 1 ভোল্ট, আই হচ্ছে গিয়ে 4 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখন অ্যাসাম্পশন নাম্বার 2,
অ্যাসাম্পশন নাম্বার 2 হচ্ছে গিয়ে এইটা ফরওয়ার্ড বায়াস প্লাস 3 ভোল্টটা প্লাস 3 ভোল্টটা যদি ফরওয়ার্ড বায়াস হয় তার মানে কি এই জায়গার ভোল্টেজ হচ্ছে গিয়ে প্লাস 3 ভোল্ট এখন এই জায়গার ভোল্টেজ যদি প্লাস 3 ভোল্ট হয় তাহলে এইটার কন্ডিশন কি সেকেন্ড ডায়োডটা তোমার অ্যানোডে আছে 3 ভোল্ট ক্যাথোডে আছে 2 ভোল্ট তাহলে কি অ্যানোড ইজ গ্রেটার দ্যান ক্যাথোড তাহলে কি হলো এটাও ফরওয়ার্ড বায়াস না ইয়েস ম্যাম। এর পরেরটা কি হবে এটাও তো ফরওয়ার্ড বায়াস রাইট তিনটাই Yes, ma'am. ফরওয়ার্ড বায়াস হয়ে গেল কিন্তু এখন আমরা তো জানি একই নোডে তো তিন রকম ভোল্টেজ থাকা সম্ভব না ইজ দ্যাট পসিবল নো ম্যাম। তাহলে কি আমাদের অ্যাসাম্পশনে ভুল হয়েছে তার মানে আমরা যে এটাকে ফরওয়ার্ড বায়াস ধরছিলাম এটাই আমাদের ভুল হয়ে গেছে তো আমাদের অ্যাসাম্পশনটা ভুল তো এই অ্যাসাম্পশন আমাদের হয়নি আমরা বাদ দিয়ে দিলাম তারপর তুমি আরেকজন শুরু করতে পারে যে আমাদের সেকেন্ডটাতে এইটা ফরওয়ার্ড বায়াস তো 3 নাম্বার অ্যাসাম্পশন হচ্ছে গিয়ে আমাদের নাম্বার 2 ডায়োডটা ফরওয়ার্ড বায়াস নাম্বার 2 ডায়োডটা যদি ফরওয়ার্ড বায়াস হয় তাহলে এখানকার ভোল্টেজ হবে 2 ভোল্ট 2 ভোল্ট হলে এইটার কি হবে আমি আবার রাখি নাম্বার 3 অ্যাসাম্পশন হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে ফরওয়ার্ড বায়াস এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস ঠিক আছে এটা যদি ফরওয়ার্ড বায়াস হয় এখানকার ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট এটা যদি 2 ভোল্ট হয় এইটা হবে রিভার্স বায়াস কিন্তু এই ডায়োডটা আবার ফরওয়ার্ড বায়াস হয়ে গেল তখন তো আবার সেই একই ঝামেলা আমাদের দুইটা ভোল্টেজ তো এক জায়গায় আসতে পারে না তাই না দুইটা ভোল্টেজ সোর্সকে ডিফারেন্ট ভ্যালুর দুইটা ভোল্টেজ সোর্সকে আমরা কখনোই এক পয়েন্টে লাগাতে পারবো না উইদাউট সাম রেজিস্টার্স অর সামথিং ইন বিটুইন देम তো যেহেতু ওরকম নাই তাহলে আমার এই অ্যানালিসিসটাও ইনভ্যালিড এটাও সম্ভব না সো তিন রকম ক্ষেত্রে শুধুমাত্র এই কন্ডিশনটা হচ্ছে গিয়ে আমাদের অ্যালাউড যে এটা হতে পারে রিভার্স বায়াস আর এই প্লাস ওয়ানটা ফরওয়ার্ড বায়াস তাহলে হচ্ছে গিয়ে ইট ওয়ার্কস তাহলে আমাদের অ্যান্সারটা হবে 1 ভোল্ট আর 4 মিলি অ্যাম্পিয়ার এটা কি বোঝা গেছে ইয়েস ম্যাম। ওকে আর কোনো কোয়েশ্চেন ঠিক আছে আমাদের ক্লাস টাইমও শেষ হয়ে গিয়েছে সো আজকের ক্লাস এখানেই শেষ আমরা নেক্সট দিন আবার ওয়েডনেসডেতে আমাদের দেখা হবে ঠিক আছে ভালো থেকো